হুম। তো আজ তোর কি পড়াবো? মহাবিদ্রোহ 1857। তার আগে তখন ভারতে আমাদের কি কি চলছিল, ঠিক আছে? তোরা তো হয়তো জানিস বিভিন্ন ধরনের সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, বিরসা মুন্ডা যে বিদ্রোহটা করেছিল কি মুন্ডা বিদ্রোহ, ঠিক আছে? তারপরে আমাদের ভারতে সমাজ সংস্কার হচ্ছিল, মানে কি বলতো, আমাদের ভারতে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু জ্ঞানী গুণী ভালো 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 ব্যক্তি সমাজটাকে সংস্কার করছিল। সংস্কার মানে কি রে? পরিবর্তন, মানে আহ উন্নত করছিল, ঠিক কিনা? কেউ কেউ মুসলিম ছিল, মুসলিমদের সংস্কার করছিল, হিন্দু ছিল, হিন্দু সংস্কার করছিল, মানে সবাই মিলেমিশে সমাজটাকে উন্নতি করছিল। মানে এর আগে মানে সমাজটা ধরে নে কোনো কিছু আগে থেকে কোনো কিছু খারাপ হয়ে আসছিল, ওটাকে চেঞ্জ বা পরিবর্তন করার চেষ্টা করছিল। যেরকম আমি বলে দিচ্ছি, বিধবা বিবাহ বা সতীদাহ প্রথা। তো তো হয়তো জানিস যে সতীদাহ প্রথা আগে একটা হিন্দু রীতিতে আম, আহ, তার স্বামী মারা গেলে ওই চিতাতে তাকে জ্বালানো হতো জিন্দা, ঠিক আছে? ওটাকে আমরা সতীদাহ প্রথা বলতাম। তো যখন ইংরেজরা আসলো, এরা দেখলো যে শিক্ষিত, তো শিক্ষিত লোক, তো এই যে ঘোর খারাপ জিনিসটা হচ্ছে, ঠিক না? তো সতীদাহ প্রথাটা রোধ করলো। মানে একবারে হয়নি, অনেক আন্দোলন ফান্দোলন করার পর আহ, অনেক কিছু করার পর ওরা জিনিসটা বন্ধ হয়েছে। তারপর বিধবা বিবাহ, ধরেন একজন স্বামী মারা গেল, ঠিক আছে? তো ওর ওর জীবনটা কি ওরকমই থেকে যাবে? ওই মেয়েটার জীবনটা এরকমই থেকে যাবে? না, এটাকে বলছে এই যেটা শিক্ষিত সমাজ বলছে যে না, ওর আবার বিয়ে দেওয়া উচিত, ও আবার সংসার করো। তো এই বিধবা বিবাহ, ঠিক আছে? তারপরে তোর সতীদাহ, বিধবা বিবাহ, বাল্য বিবাহ, এই যে আগেকার যুগে কিনা তুই দেখবি এখনো হয়, ঠিক আছে? তো আগেকার যুগে দেখবি যে ছোট ছোট মেয়েদের 9-10 বছর বয়স বা 11-12 বছর বয়স বিয়ে দিয়ে দিল, ব্যাস। তো বাল্য বিবাহ, দেখ একটা মেয়ের ম্যাচুরিটি না আসলে ওকে বিবাহ দিয়ে দিচ্ছে, ঠিক কিনা, বিয়ে দিয়ে দিচ্ছে। তো জিনিসটা খারাপ, সমাজ আমাদের খারাপ, সমাজ আমাদের সমাজ খারাপের দিকে যাবে, ঠিক কিনা? তো বাল্য বিবাহ হতো, তো বাল্য বিবাহের জন্য একটা নির্দিষ্ট আইন করলো ওই সময় কিনা। পুরো মানে ভারতে সমাজটাকে সংস্কার করার জন্য, সমাজটাকে উন্নত করার জন্য আমাদের ভারতে পুরো সবাই লেগে পড়েছিল। সবাই না, যারা উন্নত জ্ঞানী গুণী ব্যক্তি, যেরকম কি রাজা রামমোহন রায়, দারুণ লোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশেষ করে মেয়েদের জন্য যা যে করেছে কিনা, মেয়েরা ওকে পূজা করবে। কারণ মেয়েদের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যা যা করেছে অন্য কেউ করেনি। অনেক কিছু করেছে, অনেক কিছু মেয়েদের জন্য, বিভিন্ন ধরনের বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, ওমেন্স কলেজ, হ্যাঁ, অনেক কিছু করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বুঝতে পারলি? রাজা রামমোহন রায়, আরো অনেক আছে, অনেক আছে, যেরকম তোর মেয়েরাও কেউ কেউ আছে, যেরকম কি বল, জেতিভা ফুলে নাকি রে, মীরাবাই, নাম শুনিস নে? মীরাবাই, তারপরে মীরাবাই না, রামাবাই, ঠিক আছে? আমার এই যে যতগুলো হচ্ছে, আচ্ছা বলতো একজন মানে একজন এমন মানে সমাজ সংস্কারক ছিল যে ইংরেজের হয়েও ইংরেজের মানে বিপক্ষে হয়েছিল, বলতো, বলতে পারবি কেউ? মানে ওই লোকটা হচ্ছে ইংরেজ, নামটা ইংরেজ, ও লোকটা হচ্ছে ইংরেজ, ঠিক আছে? হ্যাঁ, টিচার ছিল, বা ভেরি গুড। কে ছিল বলতো? ডিডারজিও। নামটা, ফুল নামটা বলতো? বল। হেনরি লুই ভিনিয়ান ডিরেজিও, ঠিক আছে? ও শিক্ষা দিত, ঠিক আছে? এসব চলছিল আমাদের ওই সময়, ওই টাইমে সংস্কারক, ঠিক আছে? তারপর যেরকম স্বামী দয়ানন্দ সরস্বতী, তারপর আর্য সমাজ বল, সংস্কার আন্দোলনগুলো একদম চরম পর্যায়ে করেছিল। আর এটা আমি লাস্ট প্রশ্ন করি যে এই যে মুসলিম সমাজ, তখন কিন্তু মুসলিম সমাজ না খুব পিছিয়ে, খুব পিছিয়ে, ঠিক আছে? তো মুসলিম সমাজকে বলছে যে মুসলিম সমাজটা অনেক পিছিয়ে আছে, ওকে তুলে নিয়ে আস্তে 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 লেভেলে নিয়ে আসতে হবে। মুসলিম সমাজটা ওই লেভেলে নিয়ে আসার জন্য কে আগে বেরিয়েছিল বলতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে হবে বল? মুসলিম সমাজকে উন্নত করার জন্য, তুলে মানে সংস্কার করার জন্য কোন লোকটা আগে বেড়েছিল? এই বই বন্ধ, বল। সৈয়দ আহমেদ, স্যার সৈয়দ আহমেদ খান, যে যে তৈরি করেছিল আলিগড় বিশ্ববিদ্যালয়। তখন কিন্তু আলিগড় বিশ্ববিদ্যালয় নাম বিশাল বড় এলাকায় চলে যাবে একবার, হ্যাঁ, মানে এত বড় আছে কিনা, বিশাল বড় বিদ্যালয়টা আছে আলিগড় বিশ্ববিদ্যালয়, স্যার সৈয়দ আহমেদ খান।
ও কি করেছিল, মুসলিম সমাজকে উন্নত করার জন্য তোর এগিয়ে এসেছিল, ঠিক আছে। ওর নাম কি ছিল বলতো, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। কি নাম ছিল? আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নাম ছিল। আর কত খ্রিস্টাব্দে? 1775 খ্রিস্টাব্দে সেই কলেজটা তোর শুরু হয়, ঠিক আছে। তো দেখ, এগুলো একদিকে হচ্ছে, এই যে ইংরেজরা ছিল, ইংরেজরা কিন্তু যে এই যে অত্যাচার করতে কিন্তু ছাড়েনি। ইংরেজরা তখন তো আমাদের কাছে আমাদের শাসন করছে কে? ইংরেজ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। তখন ইংরেজ বলাও ভুল হবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোম্পানি এসেছিল, ভারতে অনেকগুলো কোম্পানি এসেছিল, ঠিক আছে। ভারতে শাসন করার জন্য, না শাসন না, ব্যবসা করার জন্য আমাদের ভারতে অনেকগুলো কোম্পানি এসেছিল। কিন্তু সব থেকে বলে না যে একটা কথা আছে জীবন বিজ্ঞানে, হ্যাঁ, যে যোগ্যতমদের উর্বরতন, যারা যোগ্য তারা উর্বরতন হয়েছে, ঠিক কিনা? যোগ্য তারা কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওরা এসেছিল। আরো অনেকেই কোম্পানি এসেছিল, তো হয়তো জানিস, ঠিক আছে। তো এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম পুরো ভারতে একদম পুরো পিলার ঘেরে আস্তে আস্তে ব্যবসা চালু করলো। ব্যবসা বাড়তে বাড়তে, হ্যাঁ যে ভারতের লোক তো এরকম 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 সেরকম, না এখানে তো ভালো করে তো আস্তে আস্তে, যেটা ওই যে বললাম না প্রথমে তোরা পড়েছিস, কি পড়েছিস? ফারুক সিয়ারের ফরমান। তারপরে কি চালু হলো, আস্তে আস্তে অনেকগুলো যুদ্ধ বুদ্ধ, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, নিজের ভিতটাকে মানদণ্ড থেকে একদম, মানে প্রথমে ছিল ব্যবসা, একদম পুরো মেরুদণ্ডটাকে কড়া করে দিল এগুলো থেকে। ভারতের সৈন্য রেখে ভারতের উপর অত্যাচার করতে লাগলো, ভাবতে পারছিস? মানে ওদের, ওরা বাইরে থেকে এসছে, ওরা কি বাইরে থেকে সবগুলো সৈন্য বাইরে থেকে নিয়ে আসবে না, ভারতের থেকে ভারতের সৈন্যকে কাজে লাগে আর ভারতের উপর অত্যাচার করতে লাগলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে দেখ, আমি অতগুলো ডিটেলসে যাচ্ছি না, ওগুলো পড়াচ্ছি তোদের, ঠিক আছে। যাই হোক, তো তারপরে আস্তে 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 কি হয়, এর উপর কিন্তু ভারতীয় সাধারণ মানুষের উপর কিন্তু অত্যাচার কমায়নি, ঠিক আছে। কমেছে কি না? তো কি হয়েছে, আস্তে আস্তে যখন অত্যাচার করে তখন তোর কি, এই সাঁওতালদের উপর যখন একটা জিনিস মনে রাখবি, যখন রেল তৈরি হয়, রেল, ঠিক আছে, রেল লর্ড ডালহৌসি করে না, রেল তৈরি করে, রেল তৈরি করে আমাদের কিন্তু ভালো হয়ে গেছে। কিন্তু ও বেটারা কিন্তু নিজে আমাদের জন্য রেল তৈরি করে নেই, নিজের জন্য রেল তৈরি করেছে। কারণ পুরা ভারতে ধরেন এখানে বন্দর আছে, এখান থেকে কোথাও খাজনা বা ট্যাক্সটা আদায় করলো, গিয়ে এখানে নিয়ে যেতে আসতে, তখন কি গাড়ি ছিল? না, তখন এই রেলের মাধ্যমে নিয়ে যেত, এই বন্দরগুলোতে রেলের মাধ্যমে নিয়ে যেত, নিজের সুবিধার জন্য রেল দিয়ে তোর দিয়ে যেত, তোর রেল তৈরি করেছিল। তো রেল তৈরি করতে না তোর জানিস প্রচুর খাটনি লাগে, লোহার পাটলি ফাটলি এটা। তো সাঁওতাল, চলো এক পেট তোরা, তোদেরকে খাওয়াবো, তোরা আয় আর এখানে কাজ কর। এক পেট আধা পেট খাওয়ায়, টাকা পয়সা না, সাঁওতাল না, একটু নিচু জাত, ঠিক আছে। কিন্তু ওরাই অ্যাকচুয়ালি এখানকার বাসিন্দা, আমাদের ভারতের বাসিন্দা হচ্ছে ওরাই, ঠিক আছে। তো সাঁওতালরা আসলো, ওরা বাজারে খেটে খাওয়া মানুষ, ঠিক আছে। খাটতে 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 একসময় কিনা কত খাটবে মানুষ, দেখ সহ্য করতে করতে একটা টাইমে চলে আসবে কিনা, তখন সহ্য যখন বাইরে হয়ে যায় তখন মানুষ কিন্তু বিদ্রোহী হয়ে ওঠে, ঠিক আছে। মানুষ কখন বিদ্রোহী হয়ে ওঠে, যখন সহ্যের বাইরে হয়ে যায়, এক্সট্রিম লেভেলে যখন পৌঁছে যায়। তো ওদেরও একটা টাইমে সাঁওতালরা যখন তুই খাটবে তখন তোর সহ্যের বাইরে, তখন ওরা কি করছিল বলতো, সাঁওতালরা থাকছিল কোথায় বলতো, আমি বলেছিলাম এই রাজমহল পাড় আমাদের আছে না, মুর্শিদাবাদ রাজমহল পাড়, ওখানে তুই গেছিলি না? তো ওখানে বিশাল বড় জঙ্গল ছিল, বিশাল বড় জঙ্গল। ইংরেজ ব্যাটারা কি করতো বলতো, এই জঙ্গল টঙ্গল কাট, আমরা জমি চাষ করব, আমরা ধান টান লাগাবো, আমরা সবকিছু করবো, ঠিক আছে। মানে ওরা চাষবাস করবে, ওখান থেকে ওরা, ওদের উদ্দেশ্য কি ছিল, টাকা ইনকাম করা, ট্যাক্স নেওয়া, ওখানে লাগাই দিব তোর কৃষককে, বাস ট্যাক্স ইনকাম করবো, ঠিক আছে, ট্যাক্স নিব। তো যেখানে সাঁওতাল কারো ঘর উজাড় করতে নেই, ঠিক আছে, নাহলে খাতারনাক ইয়ে হবে। তো সাঁওতালরা, সাঁওতালদের কি করলো, তারা করলো যে সাঁওতাল বিদ্রোহ হয়ে গেলো, কি হলো, সাঁওতালরা বিদ্রোহ করতে চাললো। ওইটা সাঁওতাল বিদ্রোহের নেতার নাম বলতো রে বাবু, বল চাচার নাম বল, সিধু কানু চাঁদ ভৈরব। সাঁওতাল করলো, তারপর দেখ আরো আরো বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, তারপরে তোর মোপলা বিদ্রোহ, বিদ্রোহ অনেকগুলো হয়েছে, বিভিন্ন জাতকে টার্গেট করে ইংরেজরা অত্যাচার করতো। মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, মুসলিমরাও আন্দোলন করেছে, ওয়াহাবি আন্দোলন, বারাসাত আন্দোলন, ঠিক আছে। নীল বিদ্রোহ, কৃষকদের জোর জবরদস্তি করে চাষ করানো হতো, নীল চাষ, ঠিক আছে। পরে নীল চাষের পরে জমিটা অনুর্বর হয়ে যেত, ঠিক আছে। তো নীল বিদ্রোহ, অনেকগুলো বিদ্রোহ করেছিল।
দেখ মানুষের উপর অত্যাচার করলে তো বললাম না যে বেশি বেশি হলে তো আস্তে আস্তে বেশি বেশি হলে তোর হয়ে যাবে। মুন্ডা বিদ্রোহ, ফরাজি আন্দোলন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট সবাই কিন্তু পড়ে আমি পড়াইছি, এগুলো জাস্ট রিভাইজ করছি। মহাবিদ্রোহে আসার জন্য, কেন মহাবিদ্রোহ হয়েছিল তার জন্যই আমি এগুলো কথা বলছি। মহাবিদ্রোহ হওয়াটা, এতগুলো তুই অত্যাচার করছিস আমাদের ভারতে, সবাই কি বসে থাকবে? হ্যাঁ, কি পেয়েছিস ভারতীয় মানুষের? ভারতীয় মানুষের যে আছে কিনা খাতারনাক মানুষ আছে, প্রত্যেকটা মানুষ খাতারনাক আছে। একবার যদি রেগে যায় তো কাউকে থামানো যাবে না। হ্যাঁ, কত সহ্য করবে, বুঝতে পারলি? তো এই হচ্ছে ব্যাপার। তো কি হয়, এতগুলো বিদ্রোহ হওয়ার পর আমরা চলে আসি মহাবিদ্রোহ। ঠিক আছে, মহাবিদ্রোহ, মহা মানে কি রে? যতগুলো আমি বিদ্রোহের কথা বললাম এগুলো ছোটখাটো বিদ্রোহ, ছোটখাটো না মানে ধরেন এই এলাকার পুরো ওয়েস্ট বেঙ্গল বা মুর্শিদাবাদ, মালদা, মুর্শিদাবাদ এলাকা জুড়ে বিদ্রোহটা হলো। কিন্তু যে বিদ্রোহটার কথা বলছি এখন সেটা হচ্ছে মহাবিদ্রোহ। কি বিদ্রোহ? মহাবিদ্রোহ। প্রথমবার এর উৎপত্তি বা যে কোনো জিনিসের একটা উৎপত্তি থাকে। দেখ একটা জিনিস দেখবি যে আমাদেরই ভারতে একটা ছোট্ট জিনিস, যে কোনো জিনিস হলো, ওটাকে নিয়ে বাড়তে 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 পুরো ছায়ে গেল। ঠিক আছে, একটা ছোট্ট জিনিস বা মোটামুটি জিনিস ওটাকে কন্ট্রোল করা যায়, ওখান থেকে থাকা যায়, কিন্তু ওটা জিনিস বাড়তে 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 পুরো ছায়ে যায়। ঠিক আছে, পুরো এলাকা জুড়ে হয়ে যায়। তো সেরকম আসে, বই বন্ধ করে দে। দেখ এদিকে, বুঝছিস তো? বুঝ। সেরকম ব্যারাকপুরে, কোথায় প্রথমবার, কিন্তু ব্যারাকপুর নাম শুনেছিস? কলকাতার ব্যারাকপুর। ব্যারাকপুরে 1857 সালে মার্চ মাসে মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। মঙ্গল পাণ্ডের নাম শুনেছিস? নাম শুনে, মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় 8 এপ্রিল। কত খ্রিস্টাব্দে? 8 এপ্রিল। তারপরে মিরাটে, ঠিক আছে, 24 জুলাই, সরি 24 এপ্রিল, মিরাটে 24 এপ্রিল কি হয়, একটা জিনিস ক্যাচাল হয়। কি বলতো, আমাদের যখন সিপাহীরা, এই মহাবিদ্রোহটাকে সিপাহী বিদ্রোহ বলে, কারণটা কি জানিস? মহাবিদ্রোহটাকে সিপাহী বিদ্রোহ বলা হয়। এর কারণ হচ্ছে এই যে যখন সিপাহীরা গুলি চালাতো, তাহলে ভারতীয়রা বিদ্রোহ করছে, সাঁওতালরা বিদ্রোহ করছে, ইংরেজরা অর্ডার দিলে ইংরেজ ফায়ার ফায়ার করতে বলছে, ঠিক কিনা? তো ফায়ার যখন করে কিনা, তো বন্দুক ঠাইটা করে মারে। বন্দুকের যে গুলিটা থাকে, গুলির যে কার্তুজ, কার্তুজ বলে না, কার্তুজ, ওটাকে দাঁত দিয়ে ছিঁড়ে তারপর গুলিটা ঢোকাতে হয়। মানে আগে, এখন তো AK-47 ওরকম না, আগের যে বন্দুকগুলো ছিল, বন্দুকের যে গুলিটা ছিল না, গুলিটা ছিঁড়ে তারপর বন্দুকটা ঢোকাতে হয়। ঠিক আছে, তো ওই যে কার্তুজটা, ওই যেটা যে দাঁত দিয়ে ছিঁড়তে হয়, যে জিনিসটা দাঁত দিয়ে ছিঁড়তে হয়, ওই জিনিসটা দুটা জিনিস দিয়ে তৈরি। কি কি বলতে পারবি? একটা হচ্ছে কি শূকরের চর্বি, আর গরুর চর্বি, দুটা জিনিস। একটা শূকরের চর্বি আর গরুর চর্বি, বা শূকরের মাংস বা গরুর মাংস, যে কোনো একটা বলতে পারিস। তো এখানে দেখ, আমরা ভারতীয় সিপাহীতে মুসলিমও আছে, হিন্দুও আছে। যখন মুসলিমটা দাঁত দিয়ে ছিড়বে, এটা তো ওর তো মানে পুরো পাপ হয়ে যাবে, মানে নাপাক হয়ে যাবে, হবে না নাপাক? তুই শুকুরের মাংস বা চর্বি ছিড়বি তো নাপাক হবে না? তো ও ধর্মে লাগলো তো ধর্মে। এবার হিন্দুরা শুকুরের চর্বিকে, মানে হিন্দুদের মধ্যে জাতের মধ্যে ই থাকে যারা ডম, ওরাই শুকুর খায়, ঠিক না? বা যারা সব করে খায়, যারা মানে প্রকৃত ব্রাহ্মণ, যারা উঁচু জাত, ঠিক আছে, ওরা তো শুকুর তো নাপাক ওদের। যখন ও দাঁত দিয়ে শুকুরের চর্বিটা ছিড়বে কিনা, ওর পক্ষে নাপাক। তো ওরা কি করলো, ওখান থেকে বলছে না আমরা আর বন্দুক ব্যবহার করবো। ওখান থেকে এই দুইটা দল, মানে হিন্দু মুসলিম দুজনেই আন্দোলন করতে চালু করলো। ঠিক আছে, আর সিপাহীগুলো হিন্দু মুসলিম দুজনেই। তো 90 জন ছিল যে না, 90 জন আন্দোলন করতে, আমরা কার্তুজ ব্যবহার করব না আর করব না। তার মধ্যে ইংরেজ তো বহুত হারামি নাকি, 85 জনকে 9 মে কি করে দেয়, ওদেরকে জেলে ভরে দেয়। কি করে দেয়? জেলে ভরে দেয়। তারপরে আস্তে আস্তে সিপাহীরা কিনা ওদের জেলে ভরে দিল, এটার জন্য আমরা আন্দোলন করব। এখান থেকে যখন খবরটা পৌঁছালো অন্য জায়গায়, ওদের জেলে ভরে দিল, আমরা আন্দোলন করব। সিপাহীরা প্রথম চারদিককার সিপাহী কিন্তু আস্তে আস্তে কি হলো, হারা হয়ে এলো। সিপাহীরা মানে এক এক করে কেন করবে এরকম, আমরা কেন নিজের ধর্মকে অপমানিত করব, আমরা কাজ করছি ঠিক আছে, কিন্তু ধর্মকে কেন অপমানিত। তো এরকম করতে করতে এই 9 আগস্ট, তারপর না 10 মে
10 মে একটা জিনিস দেখবি যে প্রথমে স্টার্ট হয়েছিল সিপাহী বিদ্রোহ, ঠিক আছে? একটা জিনিস ভালো করে বুঝ, যে সিপাহীরা প্রথম যুদ্ধটা চালু করলো, কিন্তু আগে থেকে পুরো ভারতে রেগে আছে কার উপর? ইংরেজদের উপর। কেন? এই যে বিদ্রোহগুলো হচ্ছিল, সাঁওতাল বিদ্রোহ, এটা সেটা, বিদ্রোহ দমন করছিল, অত্যাচার করছিল, হ্যাঁ, সবাই কিন্তু একদম পুরো রেগে আছে, খমখম করে আছে, হ্যাঁ, যে কখন আমরা হামলা করব। আর ওই টাইমে সিপাহীরা বিদ্রোহ করতে চালু করলো। কি করলো? এক করে সিপাহীরা আস্তে আস্তে কি আম জনতা, মানে তোর ভারতের পুরো জনগণ আস্তে আস্তে ওই বিদ্রোহে কিন্তু সামিল হতে লাগলো, ঠিক আছে? আস্তে আস্তে কি করলো? ভারতের পুরো জনগণ সামিল হতে লাগলো, ঠিক আছে? তো কি হয়, তারপরে কি হয়, আস্তে আস্তে তোর এই মিরার থেকে, কোথা থেকে? মিরার থেকে এই খবর চলে যায় কোথায়? লাল তোর দিল্লিতে, ঠিক আছে? দিল্লির এই সিপাহী বিদ্রোহের কথাটা আস্তে আস্তে যে বাড়ছে, সবকিছু যে বাড়ছে, মিরার থেকে দিল্লিতে, দিল্লি থেকে লালকেল্লায়, লালকেল্লা থেকে লখনউতে, লখনউ থেকে তোর কানপুরে, কানপুর থেকে বেরেলিতে, আস্তে 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 এদিকে সবাই, মানে পুরো ভারতে, ঠিক আছে, পুরো ভারতে খমখম করছে রেগে। আর এই খবরটা সবার কাছে পৌঁছে যাচ্ছে যে বিদ্রোহ চালু হয়ে গেছে, বিদ্রোহ চালু হয়ে গেছে, ঠিক আছে? তো তো বুঝতে পারলি তোরা যে প্রথম যে স্টার্ট হয়েছিল কোথায় বলতো? বহরমপুরে সিপাহী বিদ্রোহটা, ব্যারাকপুর, তারপরে মঙ্গল পাণ্ডের মৃত্যু 8 এপ্রিল, তারপরে সুরাট, তারপরে অযোধ্যা, তারপরে প্রথম যে সৃষ্টি হয়েছিল কার্তুজ, আমি বললাম, ঠিক আছে? এই যে কোথায় কোথায় মহাবিদ্রোহের লোকজন, সব রাজারা যোগ দিয়েছিল, দিল্লি থেকে করেছিল, বেরেলি থেকে, লখনৌ থেকে, কি ফৈজাবাদ থেকে, আর বিহারের আরা থেকে, আর এমপি থেকে ঝাঁসি, মানে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নাম শুনেছিস? হ্যাঁ, কিন্তু জানিস না দেখে ওটা কে কি করেছিল। আচ্ছা, মহাবিদ্রোহের প্রতীক কি ছিল বলতো? এটা থাকে না আমাদের একটা প্রতীক আছে, প্রতীক মানে কি, এটা প্রতীক। মহাবিদ্রোহের প্রতীক ছিল কি বলতো? রুটি আর পদ্ম। কি রে? রুটি আর পদ্ম, মহাবিদ্রোহের প্রতীক রুটি আর পদ্ম, ঠিক আছে? রুটি মানে কি? রুটি কেনা থাকে বলতো? খাওয়ার ব্যাপারটা আছে না, খাওয়ার যদি ঘুম করছে না, মহাবিদ্রোহের প্রতীক হচ্ছে রুটি আর পদ্ম, ঠিক আছে? পদ্ম মানে আজাদি, হ্যাঁ। তো এটা বুঝতে পারলি? মহাবিদ্রোহ 10 মে চালু হয়েছিল। এতক্ষণ এখানে কি ছিল বলতো? সিপাহী বিদ্রোহ। আর এখানে হয়ে গেল কি? মহাবিদ্রোহ, ঠিক আছে? তো আমরা প্রথমে চলে যাই দিল্লিতে। তো আস্তে আস্তে সিপাহীরা সবাই তো জানলো যে আমরা আর নিজের ধর্মকে অসম্মান করা হচ্ছে, আমরা আন্দোলন করব, আমরা, হ্যাঁ, আমাদেরকে জেলে ভরছে, ঠিক কিনা? এটা তো আরো রাগ হবে, ঠিক কিনা? আমি তোদের জন্য কাজ করছি, আর তোদের সাথে থেকে আমাদের নিজের ভাই বন্ধু ভারতীয়দের উপর অত্যাচার করছি, ঠিক কিনা? হ্যাঁ, আর তোরা আমাকে জেলে জেলে ভাবছিস, এ कैसा इंसाफ हुआ भाई? হ্যাঁ, তো ওই জন্য, হ্যাঁ, এটা गलत है, सरासर गलत है। इसलिए सब सिपाही लोग क्या हो गया, কেন বাংলা বলবো? হিন্দি বলতে কেন পারবো না আমি? কি আজীব লাগছে, বাপরে, হিন্দি বলতে পারবো না? আচ্ছা, যাই হোক। তো একদিন তোর যখন বিহার থেকে আমি আসছিলাম, ঠিক আছে, এরকম হিন্দি বলছিলাম, চিনতে পেরেছিল ভাইয়া কোন বল রে, চিনতে পেরেছিল কি? পারেনি। তো সব বলতে পারি, ঠিক আছে? একটা ওই ঘটনা বলেছিলাম, বিহারের ঘটনাটা। হ্যাঁ, না না, বিহারে বিহারে আমি গেছি, তো ওখানে কিনা আমি হিন্দি পড়তে জানি না, সোজা পাতি কথা, হিন্দি পড়তে একদম জানি না, ঠিক আছে? তো স্টেশনে গেলাম, হ্যাঁ, দিয়ে ট্রেন ধরবো, মানে এই বারসই বা হরিশ্চন্দ্রপুর শামসির ট্রেন ধরবো, বা মালদার ট্রেন ধরবো, হ্যাঁ। তো আমি দুজন দুজন বন্ধু ছিলাম, যাতে দেখতো, আমার বন্ধুরা যাতে দেখতো কোন ট্রেন আছে এখন। গিয়ে দেখলাম, তো একজন বসে আছে, ঠিক আছে, মানে ভালো ছেলেটা বসে আছে। ভাইয়া, 1200 जाने के लिए कौन सा ट्रेन है? ও আমাকে একটা বোর্ড দেখিয়ে দিল, আর বোর্ডে কিনা হিন্দি লেখা ছিল, ঠিক আছে? তো আমি একটু থেমে গেলাম, ঠিক আছে, যে ভাইয়া हम पढ़ने नहीं जानते,
इंग्लिश होगा तो हम पढ़ लेते। ও এরকম কপালে হাত আছে, হাই কপাল कैसा कैसा आदमी है पढ़ने नहीं जाता है। আমি বলে দিলাম যে আমি বাঙালি, আমি হিন্দি পড়তে জানি না, যদিও দরকার হিন্দি পড়াটা, ঠিক আছে। ঠিক আছে। আর হিন্দি পড়াটা যে ফের না যে পড়তেই হবে এরকম ফের কোনো ব্যাপার না, ঠিক আছে। কারণ কারণ দেখ, আমাদের কেউ কোথাও লেখা নেই যে হিন্দি হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা, বুঝতে পারলি না। আমাদের হ্যাঁ, আমাদের রাষ্ট্রীয় ভাষা কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। প্রত্যেক মানে 22টা ভাষা আছে, বুঝতে পারলি। 22টা ভাষাকে সংবিধান স্বীকৃতি দিয়েছে। কেউ বলতে পারবে না বা কেউ ফোর্স করতে পারবে না আমাকে যে তুমি এটাই বলো ওখানে, আমি যে কোনো ভাষা বলতে পারি, ঠিক আছে। বুঝতে পারলি ব্যাপারটা। এবং আমাদের বাংলাতে বাংলা চলে, ইংলিশ চলে, হিন্দিও চলে, যে বুঝলো বুঝলো, না বুঝলো না। কিন্তু কেউ বলতে পারবে না তোকে হিন্দি শিখতে হবে, কারো ফোর্স কেউ করতেই পারবে না ফোর্স। হিন্দি কোনো রাষ্ট্রীয় ভাষা না, বা ইংলিশ কোনো রাষ্ট্রীয় ভাষা না, ঠিক আছে। তো আমাদের আমরা নিজের আমরা নিজের ইসে আসি। তো প্রথমে কি ছিল রে বলতো, সিপাহী বিদ্রোহ। সিপাহীরা এগুলো সব সবাই বলছে না আমরা আর এই যে ইংরেজরা এত অত্যাচার করছে আর থামা যাবে না, আর কোনো মতোই থামবো না আমরা। তো এই খবরটা প্রথমে চলে যায় কোথায়, দিল্লিতে। কোথায়, দিল্লিতে। তো দিল্লিতে মোগল সম্রাট কিন্তু তখন ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে, মানলাম। তার কি বাচ্চা কাচ্চা গুলো মারা গেছে। দেখ, ও কিন্তু সাম্রাজ্য বিস্তার করে নাই, ওরা তো বেঁচে ছিল। একটু হলেও, সামান্য হলেও ওরা তো শাসন করছিল। যার দিল্লি যে একজন ছিল, যার নাম হচ্ছে কি দ্বিতীয় বাহাদুর শাহ। কে ছিল এই দিল্লিতে, ছিল কি দ্বিতীয় বাহাদুর শাহ, ঠিক আছে। তো এ তোর এর যে ছেলে ছিল, ঠিক আছে, এর ছেলে দ্বিতীয় বাহাদুর শাহ ছিল কি লিডার। দিল্লিতে ম্যান লিডার ছিল কি দ্বিতীয় বাহাদুর শাহ। আর এর ছেলে কমান্ডার এন্ড চিফ, মানে হয় না যে ফৌজের কমান্ডার থাকে একটা, সব থেকে মেন কমান্ডার আর চিফ কে ছিল বলতো, মির্জা মুঘল। কে ছিল, বুঝতে পারলি তো। এখানে কে ছিল, দিল্লির দ্বিতীয় বাহাদুর শাহ। আর এর ছেলে ছিল কমান্ডার, মানে ও সবসময় সবাইকে ধরলে, অনেকগুলো সৈন্য হলো, ঠিক আছে। কার বিরুদ্ধে লড়বে, ইংরেজদের বিরুদ্ধে। তো তার একটা লিডার তো থাকবে নাকি, হ্যাঁ, বস থাকবে, সেটা হচ্ছে কি কমান্ডার চিফ, সেটা হচ্ছে মির্জা মুঘল। কে রে, মির্জা মুঘল, ঠিক আছে। তো দ্বিতীয় বাহাদুর শাহর ছেলে ছিল কি মির্জা মুঘল। আর সবাই, হ্যাঁ দাঁড়া, সবাই কি না দ্বিতীয় বাহাদুর শাহকে লিডার করবে, কেন বলতো, ও মুঘল সম্রাট, ভাবতে পারছিস, এক সময় ওরা পুরো রাজ করেছে। মুঘলের এখনো এখনো পুরো ভারতে মানে তোর অনেক স্মৃতি আছে, চর্চা হয়, ঠিক আছে। ওগুলো নিয়ে তো ভারতে কত ক্যাচাল চলে। তো দ্বিতীয় বাহাদুর শাহ কে চিঠি পাঠায় সবাই যে ও রাজা হবে। রাজা মানে কি রে বলতো, চিঠি মানে যে সৈন্যরা চিঠি পাঠায় তুই ই হ, মানে রাজা হ, সবার হয় না, একটা জীবনে যদি কোনো কিছু উন্নতি করতে হয় একজনকে মালিককে রাখতে হবে, ঠিক আছে। তোকে যদি বলে লিডার থাকতে চাই, যে কারো জীবনে, আমার যেরকম জীবনে আমার বাবা আছে, ঠিক আছে, প্রত্যেকটা জীবনে কেউ যদি বলে কেউ যদি বিরক্ত হয়ে বলছে আমি আর এই জীবন থেকে ভালো লাগছে না, আমি স্বাধীন থাকতে চাই, আমি আর থাকতেই চাই না, মানে আমার এটা আশেপাশে কেউ না থাকে, আমার কেউ মালিক না থাকে, আমি নিজে ইনকাম করবো, নিজে খাবো দাবো, বাস নিজে বিন্দাস, এটা ভুল কথা। জীবন উন্নত হবে না, কাউকে না লিডার রাখতে হবে, যার কথা শুনবি, যার রীতিনীতি গুলো শুনবি, ভালো লিডার, বুঝতে পারলি। যাই হোক, তো তো একে বাহাদুর শাহকে চিঠি পাঠালো, ঠিক আছে। তারপরে সেই দ্বিতীয় বাহাদুর শাহ আবার কাকে পাঠালো, লখনৌ। কোথায় পাঠালো, এই লখনৌতে। লখনৌতে কে ছিল বলতো, লখনৌতে কে পাঠালো চিঠি বলতো। এখন দেখ আস্তে আস্তে কি বলতো, যেহেতু মহাবিদ্রোহ লাগবে, সবাইকে ষাট করছে। ষাট মানে কি, মানে একজোট হচ্ছে, ঠিক আছে। লখনৌতে ছিল ওয়াজেদ আলী শাহ। কে ছিল, এর আবার কাহানি আছে। ওয়াজেদ আলী শাহ, সবগুলো নাম মুখস্থ করাতে যেহেতু এইটার কিনা, এটা সব শুধু বুঝ ব্যাপারটাতে জিনিসটা কি হয়েছিল, ঠিক আছে। তো লখনৌতে ছিল ওয়াজেদ আলী শাহ। আর এ ছিল কি বলতো, তুই বলতো রে বাবু, ওয়াজেদ আলী শাহ নামটা কোনদিন শুনেছিস, শুনিসনি? আহারে, হায়দ্রাবাদ অযোধ্যা কোনদিন পড়িসনি? ওয়াজেদ আলী নামটা শুনিসনি বাবুয়া? দেখাবো বইয়া খুলে, দেখ।
আর কি সফদরজং ওয়াজেদ আলী সাহা। ও তাহলে এই হায়দ্রা অযোধ্যার, তাহলে এটা আমারই ভুল হয়েছে যে অযোধ্যার আগের ঘটনাটা বলেছি, ঠিক আছে। এটা আবার কি অযোধ্যাতে ওয়াজেদ আলী ছিল, বুঝতে পারলি? মানে অযোধ্যার পরের ইতিহাসটা তোদের দেওয়া নেই, আমি ভাবছি যে ওই ইতিহাসটাতে আছে, ঠিক আছে। হাসছিস কেন? ঠিক আছে, আমি ভাবলাম যে তোর ওইখানে পড়াইছি, অযোধ্যা হায়দ্রাবাদ পড়লাম না, আমি ভাবলাম যে অযোধ্যার পুরো জিনিসটা ওখানে আছে। নাই, দেখলাম নাই। তো ওয়াজেদ আলী সাহা অযোধ্যার ছিল নবাব, ঠিক আছে। তখন কি হয় যে ডালহৌসি তাকে, এই ওয়াজেদ আলী সাহাকে কলকাতা পাঠিয়ে দেয়। কোথায় পাঠিয়ে দেয়? ঠিক আছে। এবং এর যে স্ত্রী, যার নাম হচ্ছে কি বলতো বেগম হজরত মহল, এর স্ত্রীর নাম কি? বেগম হজরত মহল। কার? ওয়াজেদ আলী শাহর স্ত্রীর নাম হচ্ছে কি? বেগম হজরত মহল। আর তার ছেলের নাম হচ্ছে কি? বিরজিস কাদির। মুসলিম নাম এগুলো। তার ছেলের নাম হচ্ছে কি বলতো? বিরজিস কাদির, ঠিক আছে। এখানে এখানে এর এর পুরো ঘটনাটা বললাম। ওয়াজেদ আলী সাহা, তাহলে বেগম হজরত মহল ওর স্ত্রী, তার ছেলে হচ্ছে বিরজিস কাদির, ঠিক আছে। এর আমি তো এ ছিল অযোধ্যার নবাব। তো ইংরেজরা আসলো, পেটে পিঠে পুটে একদম পাঠিয়ে দিল কলকাতায়, তুই থাক এখানে বনবাসে, একদম পুরো কারাগারে রাখ। তো ওর যে ছেলে ছিল বিরজিস কাদির, ও বললেন এই লখনৌ থেকে বিরজিস কাদির হবে কি লিডার। লখনৌ থেকে কে লিডার হবে? বিরজিস কাদির। বুঝতে? হ্যাঁ বলছি বলছি সব বলছি, ঠিক আছে। তো না দেখ, প্রত্যেকটা দেখ এখানে প্রত্যেকটা যে জায়গাগুলো আছে না, প্রত্যেকটা স্টেপ থেকে একটা করে লিডার হবে, একটা করে কি হবে? যেমন এখান থেকে কি হলো বলতো? দ্বিতীয় বাদশাহ ছিল, ওর ছেলে ছিল কি চিফ এন্ড কমান্ডার, কে? এখন তো বললাম মির্জা মোগল, ওর ছেলে সেই শক্তিশালী ছিল, ঠিক আছে। তারপর চলে আসলাম লখনৌতে। লখনৌতে কে ছিল? বিরজিস কাদের। বিরজিস কাদের বাবার নাম কি? মায়ের নাম কি? বেগম হজরত মহল। বাপের নাম কি? ওয়াজেদ আলী সাহা, ঠিক আছে। এরা এখান থেকে মানে বিরজিস কাদের লিডার হলো, ঠিক আছে। এর লিডার হলো। আবার ওর ওই এলাকায় যত লোকজন ছিল সবাইকে জড়ো করতে পারে, চল যুদ্ধ করতে রে, চল এক কেটে রেখে দিব। কাকে কাটবো? ইংরেজদের কেটে রেখে দিব, চল সবাই। তারপরে তোর কানপুর, আমরা চলে যাই কোথায়? কানপুর কোথায়? এই যে কানপুর, কানপুরটা কানপুরে চলে যায়, ঠিক আছে। কানপুরে কি হয়? কানপুরে এখানে কিন্তু রাজা ছিল না, ভালো করে বুঝবি কিন্তু। এখানে কি ছিল না? রাজা ছিল না, ঠিক আছে। ছিল মারাঠা একজন ছিল, যার নাম হচ্ছে কি দ্বিতীয় বাজিরাও। নাম শুনেছিস তো? বাজিরাও মাস্তানি, ঠিক আছে। প্রচুর কাহানি, এগুলো ইতিহাস বললে, হ্যাঁ এগুলো ইতিহাস বললে পুরো জমে ক্ষীর হয়ে যায়, কিন্তু আমরা যেটা পড়ছি ওটাই পড়বো এখন। হ্যাঁ, তো দ্বিতীয় বাজিরাই ছিল। এর দত্তক পুত্র, এর যে দত্তক পুত্র ছিল, যার নাম হচ্ছে কি নানা সাহেব। নানা সাহেব। তো একটা না আইন করেছিল, একটা আইন করেছিল, কি বলতো, যে আইনটা মনে আছে তোর? সত্য বিলোপ নীতি। এবার বল সত্য বিলোপ নীতি জিনিসটা কি? হ্যাঁ, পুরুষ না থাকে কেন বলছিস? ছেলে পেলে না হয়, যদি একটা রাজার ফ্যামিলিতে যদি ছেলে না হয় কিনা, তো রাজাটা মরে যাওয়ার পর, হ্যাঁ রাজাটা মরে যাওয়ার পর ওর পুরো সাম্রাজ্য ইংরেজদের হয়ে যাবে। এটাই ছিল কি সত্য বিলোপ নীতি। আর এই দ্বিতীয় বাজিরাওয়ের প্রত্যেক কিনা রাগার কারণ আছে, বুঝতে পারলি? যেরকম দেখ, একে লখনৌ দেখেছিল বলতো, ওই যে বিরজিস কাদের আসলো কিনা, ওর বাবাকে ওই তোর একে রে কলকাতায় পাঠিয়ে দিয়েছিল না, অযোধ্যা থেকে ওকে কলকাতায় কারাদণ্ড হিসাবে ছিল। তো ওর মনের ভিতরে একটা রাগ ছিল, কার বলতো? ওই ইংরেজদের প্রতি একটা রাগ ছিল, ঠিক কিনা? রাগ ছিল তো, বুঝতে পারছিস? তারপর চলে আসলাম আমি কানপুরে। কানপুরে এরও রাগ আছে। রাগের কারণটা হচ্ছে কি, এই যে দ্বিতীয় বাজিরাও আছে, এখানে কোনো রাজা ছিল না। দ্বিতীয় বাজিরাও যে ছিল, এর দত্তক পুত্র ছিল কি? দত্তক পুত্র কি? পোষা পুত্র, অ্যাডপ্টেড চাইল্ড, ঠিক আছে। দত্তক পুত্র কে ছিল বলতো? নানা সাহেব। কে ছিল? নানা সাহেব। কিন্তু আর একটা ছিল কি, যে কিন্তু তাকে কিন্তু একে পেনশন দিত না। পেনশন মানে কি? ধরলে ও হলে এক্সপায়ার হলো, কিন্তু পেনশন তো দিতে হতো। পেনশন মানে কি? স্কুলের মাস্টার গুলো পেনশন পায় না, ওকে পেনশন দিত না, ঠিক আছে। নানা সাহেবকে, হ্যাঁ ইংরেজরা
তুই যেটা রাজ্য চালাচ্ছিস, তুই রাজ্যটা কবজা করে নিল, ঠিক আছে, তো তুই চলবি কি করে? তোকে তো পেনশন দেওয়া দরকার নাকি? পেনশন দিত না। তো এই সময় চিঠি আসে, নানা সাহেব রেডি হয়ে যায়, চল রে যুদ্ধ করতে রে। নানা সাহেবকে পেনশন দিত না, ঠিক আছে। আর ও দত্তক পিতা ছিল, ওর কিন্তু রাগ ছিল না, আমি বললাম যে ওর কিন্তু রাগ ছিল না, নানা সাহেবকে তোর পেনশন দিত না, ঠিক আছে। আর তখন এই চিঠি আসে কার বলতো? দ্বিতীয় বাহাদুর সাহেব। ঠিক আছে চল, পুরো পুরো সাফ করে দেবো চল। নানা সাহেবের আরেক নাম ছিল কি বলতো? ধান্দু পাত, পান্ত, পান্ত, PANT। নানা সাহেবের আরেকটা নাম ছিল কি বলতো? ধান্দু পান্ত। কি নাম ছিল? ধান্দু পান্ত। তো কানপুর থেকে, এটা কোশ্চেন আছে, কানপুর থেকে কে ছিল বলতো? নানা সাহেব। কে ছিল? কানপুর থেকে। আর এর রাখার কারণ কি? একমাত্র কারণ হচ্ছে পেনশন দিত না। ওর তুই রাজ্যটাই করে নিলি, ঠিক আছে, ওকে টাকা দিবি না, ওকে পেনশন তো দেওয়া লাগবে নাকি? ওকে পেনশন দিত না। তারপরে আমরা পড়ব ঝাঁসি, মধ্যপ্রদেশ থেকে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই, এটা চাকরির ছবিটা দেখিস নি? ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তোরা হতে পারবি ঝাঁসি রানী লক্ষ্মীবাই? পারবি না? ঝাঁসি এমন একটা যোদ্ধা ছিল, ও লাস্ট পর্যন্ত যুদ্ধ করে গেছিল। এমন একটা যুদ্ধ, সবাই স্যান্ডার হয়েছিল, মানে আর কত যুদ্ধ করবে, সব তো শেষ হয়ে গেল, কেউ তো হচ্ছে না। মানে আমি বলছি এখন কেন হেরে গেছিল। তো ঝাঁসি এমন একটা যোদ্ধা ছিল যে লাস্ট পর্যন্ত, মরার আগ পর্যন্ত যুদ্ধ করে গেছিল। বলে না ঝাঁসি রানী লক্ষ্মীবাই। পারবি করতে নিজের দেশের জন্য? পারবি? সোফিয়াকে জানিস? সোফিয়া, সোফিয়া ওই যে ওই সোফিয়া না, পাকিস্তানে, হ্যাঁ, ওই যে ঘটনা হলো না, আমি বলছি ওই বলে ঝাঁসির মতো যুদ্ধ করতে, ঠিক না? হ্যালো। তো ঝাঁসির রানী লক্ষ্মীবাই এর আসল নাম হচ্ছে কি বলতো? মানিকা ট্রাম্বেল। কি রে? মনিকা ট্রাম্বেল। ঝাঁসির রানী আসল নাম হচ্ছে কি? মনিকা। হ্যাঁ কি? হ্যাঁ, মনিকা বলে বলতো নাকি? মনিকা, মনিকা ট্রাম্বেল। আর এদের ছিল কি বলতো? দামোদর, যার নাম হচ্ছে এটা ছিল দত্তক পুত্র। ঝাঁসির যে ছেলেটা ছিল দামোদর, এ ছিল দত্তক পুত্র, ঠিক আছে। আর এর রাগার কারণ কি বলতো? এই যে মানে দামোদর রাজা বা উত্তরাধিকার করবে না, মানে এক নাম্বার। শুধু দামোদরকে মনে মরে গেছিল না? এর আগে যে মানে ওর নিজের ছেলে ছিল, ওটা মারা গেছিল, তারপর একটা ছেলে অ্যাডপ্ট করলো। ভালোই তো ইতিহাস জানিস তাহলে, ভালোই তো তাহলে মানে ঝাঁসি রানী ওর আগার ছেলেটা মরে গেছিল তো, ওরা ঠিক আছে, কিন্তু যে ছেলেটা অ্যাডপ্ট করলো কিনা, ওই ছেলেটাকে তোর রাজা হতে দিবে না। কারা? ইংরেজরা। কারণ নিয়ম আছে। রাজা হয়ে গরিবের এসে মানে পালিত হয়েছিল। শুন, যেটা ইতিহাস আছে ওটা তোকে বলতে হবে না। তখন টিভিতে কি দেখেছিস না দেখেছিস ওটা তো দেখে লাভ নেই। আসল দেখ, আমি যেটা বলছি শোন। ঝাঁসি রানী লক্ষ্মীবাই যে ছিল কিনা, ওর যে একটা দত্তক পুত্র ছিল, তো ও যখন দত্তক পুত্র, ওর যখন পরবর্তীকালে ওকে রাজা হতে দিবে না। কি হতে দিবে না? কেন? কারণ ওই যে নিয়ম আছে, সত্যবিলোপ নীতি, নিয়ম যে এরকম করলে করা যাবে না। তো উত্তরাধিকাররা তোর করবে না, ওই জন্য রানী কিন্তু রেগে যায়। আর রাজা হতে দিবে না, রানী রেগে যায় একদম, পুরো ঝাঁসি রানী রেগে যায়। আর ওই সময় চলে আসে কি? চিঠি। তো কি হবে? চাকু আনলে তাহলে চলে, তার পাল্টালে যুদ্ধ করা। হ্যাঁ অবশ্যই ছিল, ছিল, কেন ছিল না? আরে ওই দত্তক পুত্রটাকে রাজা করবে না বলে তো রেগে গেছিল না। দিয়ে যখন ওই সময় চিঠি আসে কার? এই দ্বিতীয় বাহাদুর সাহেব, যে এরকম ব্যাপার, বিদ্রোহ করতে হবে। হ্যাঁ, বিদ্রোহ করতে হবে। তারপর হচ্ছে আরা। আরা 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 কোথায় বলতো? বিহারে। বিহারে কে ছিল বলতো? খানওয়ার সিং। বিহারে ছিল খানওয়ার সিং, রাজা ছিল, ঠিক আছে। ইংরেজরা এর জমি কেড়ে নেয়, ঠিক আছে। এই সময় এই খানওয়ার, এই যে বিহারে আরা ছিল কিনা, ইংরেজরা এর জমি কি করে? কেড়ে নেয়, মানে নিজের অধিগ্রহণ করে নেয়, ঠিক আছে। তো ওই সময় রেগে থাকে, ওই সময় চলে আসে কি? চিঠি, চল রে যুদ্ধ করতে রে, ঠিক কিনা? দেখ সবাই আস্তে 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 চিঠি যাচ্ছে সবার কাছে, আর সবাই কিন্তু রেগে আছে। তারপর বেরেলি, বেরেলি লেগেছিল বলতো? খান বাহাদুর খান, খান বাহাদুর। এখানে দেখ তোরা একটা জিনিস দেখ, এখানে কিন্তু এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার না, সবাই সবাই এখানে ভারতীয়। একটা জিনিস দেখ, এখন আমাদের ভারতটা এত ইয়ে হয়ে গেছে, মানে
তোর হিন্দু মুসলিম অনেক ডিবেট হয়ে যাচ্ছে, আমাদেরকে একতা থাকা দরকার, বুঝতে পারলি? নেতারা করাচ্ছে, ঠিক আছে, যাই হোক, এখানে রাজনীতি করছি না আমি, হ্যাঁ। তো রাজনীতি এখানে করবো না, বললে গেলে অনেক বলা যায়। তো আগে দেখ, আগের মিলটা দেখ তোরা, ঠিক আছে। এদিকে খান বাহাদুর খান হচ্ছে মুসলিম, তোর ঝাঁসি, কানপুর, বাজিরাও হিন্দু মুসলিম মিলে তারপর আন্দোলন করছো নিজের ভারতকে ইংরেজদেরকে তাড়ানোর জন্য, ঠিক আছে। খান বাহাদুর খান এর যখন এ যুদ্ধে যোগদান করে কিনা, তখন এর বয়স ছিল 82, মানে 82। তুই একটা জিনিস ভাব, একটা 82 বছরের বুদ্ধা, একটা 82 বছরের বুদ্ধা তোর যুদ্ধে চাকু নিয়ে চললে কে আছে রে যুদ্ধ করতে যাবো রে, ঠিক না? তো একটা জিনিস ভাবা যায় তো নাকি? তো ওর মধ্যে কি জোশ ছিল, ওর ওর ভিতরে কত অত্যাচার, কে 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 ওর মধ্যে কত ধরনের জমে থাকা ক্ষোভ, যাকে বলে জমে থাকা ক্ষোভ কত ছিল, ঠিক আছে। তো এই খান বাহাদুর খান, এর কি ছিল, এর 40,000 আর্মি যোগদান করে, এই খান বাহাদুর খানের, ভাবতে পারছিস? 40,000, কোথা থেকে? বেরেলি থেকে। বেরেলি কোথায় রে? এই তো বেরেলি থেকে 40,000 আর্মি যোগদান করে। আর লাস্ট অব্দি এও কিন্তু 2 বছর ধরে তোর যুদ্ধ করেছিল, কে? খান বাহাদুর খান। তারপরে যে ফাজিয়াবাদ, ঠিক আছে, এই ফাজিয়াবাদ থেকে মৌলভী আব্দুল্লাহ যোগদান করেছিল, ভাবতে পারছিস? ফাজিয়াবাদ হবে, হ্যাঁ, মৌলভী আব্দুল্লাহ। এখানে দেখতে পাচ্ছিস হিন্দু মুসলিম কিছু কিছু দেখতে পাচ্ছিস না, মুসলিম হিন্দু সবাই মিলে একসাথে যুদ্ধটা করছে। তো মৌলভী আব্দুল্লাহ যোগদান করেছিল। এই মাদ্রাজে ছিল মাদ্রাজে, এর শিফট করে কোথায় বলতো? ফাজিয়াবাদে, ঠিক আছে। তো এরা সবাই এখান থেকে সবার দেখলাম কিছু না কিছু রাগ আছে, বললাম তো, কানপুরটা বললাম, লখনৌ বললাম, হ্যাঁ। তো সবাই কিন্তু রেগে আছে, আর সবাই যখন খবর চিঠি আসলো, চল যুদ্ধ করতে, চল যুদ্ধ তো করতে হবে, ঠিক না? হ্যাঁ, নিচে ছিল না, নিচে এই কোরাই ছিল ছিল আমি বলছি, বুঝতে পারলি ব্যাপারটা? এছাড়াও কয়েকটা লোক ছিল, যেরকম তাতিয়া টপি, নাম শুনেছিস? তাতিয়া, তাতিয়া বিচ্ছু দেখেছি না, তাতে চিঠি আসলে এরা যোগদান করেছিল। যেরকম তাতিয়া টপি, মানে বলে কি, আমি কোনো রাজ্য থেকে না, কিন্তু আমি যখনই ও জানতে পারে যে যুদ্ধ লাগতে যাচ্ছে, ঠিক আছে, তখন আমরা কি করব, তোর তো এরা এদের নিজের নিজের রাজ্যে, এদের ছাড়াও কিনা আরো কয়েকজন ছিল, মানে হয় না, আমার কোনো রাজ্য নাই কিন্তু আমার ভিতরে খুন খোলাচ্ছে, ভাবা করে খোলাচ্ছে ইংরেজদের প্রতি। যেরকম নাম হচ্ছে একটা তাতিয়া টপি, ঠিক আছে। তাতিয়া টপি ছিল কি, মারাঠা ব্রাহ্মণ, ঠিক আছে। আর পরে প্রথমে কানপুর থেকে নানা সাহেবের হয়ে যুদ্ধ করে, তাতিয়া টপি কি ছিল, তাতিয়া টপি কানপুর চলে যায়, আর নানা সাহেবের হয়ে, নানা সাহেব ছিল কানপুরে না, কানপুরে কে ছিল? নানা সাহেব, ওর হয়ে যুদ্ধ করে, পরে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের সাথে যুদ্ধ করে, মানে ওর হয়ে, মানে কেউ তো লাগবে, ওর হয়ে যুদ্ধ করেছিল, ঠিক আছে। তারপর হচ্ছে ভাগপাত, এরা ভাগপাত ইউপির হয়ে সে 48টি গ্রামে গিয়ে যুদ্ধ করে, কে? ভগপত, ওর একটা নাম আছে, ঠিক আছে। তারপর হচ্ছে জেনারেল ভগৎ খা, ঠিক আছে। তারপর আরো অনেকে ছিল, ঠিক আছে, পরিকল্পনা করে বিভিন্ন ধরনের যুদ্ধ করবে, হ্যাঁ। তো এরকম করতে করতে যুদ্ধ কিন্তু চরম হারে পৌঁছে, ইংরেজরা হিমশিম খেয়ে যায়, এদিক থেকে যুদ্ধ করছে, ওদিক থেকে যুদ্ধ করছে, এদিক থেকে যুদ্ধ করছে, ঠিক আছে। ইংরেজদের অবস্থা পুরো পানি পানি হয়ে যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সামলাতে পারে না। আচ্ছা, এরা কি জিতে যায়? এরা কি জিতে যায় ভারতীয়রা? এরা সবাই মিলে যে বিদ্রোহটা করে, যাকে বলবো মহাবিদ্রোহ, এরা কি জিতে যায়? জিততে পারে না। দেখ, এত কিছু আমি জোশের সহকারে বললাম, বা জোশের সহকারে হচ্ছিল, সবাই চিঠি আসলো আর চাকনে চলে চলে যুদ্ধ করতে রে, চলে যুদ্ধ করতে রে, সবাই জোশ মে আকার হোশ খাবেটে আর যুদ্ধ করতে চলে গেল। এরকম হয় না যুদ্ধ, নাকি বল? এরা যে কি জিতে যায়? জিতে না। তো এদের এই বিদ্রোহটার ফলাফল কি হয়েছিল, এটা আমাদের জানতে হবে। এফেক্ট কি ছিল, ঠিক আছে। এফেক্ট হয়েছিল কি, যে দিল্লিতে তো দ্বিতীয় বাহাদুর শাহকে তোর ধরে নেয়, এবং কোথায় পাঠিয়ে দেয়? মায়ানমারে পাঠিয়ে দেওয়া হয়, আর 2 ছেলেকে চোখের সামনে গুলি করে, ঠাই ঠাই করে। কম অত্যাচারী ছিল ইংরেজরা?
চোখের সামনে গুলি করে। সব সৈনিক তো যায়নি, কিছু তো দেখ ধরে নে ওদের মধ্যে ধরে 60% ভারতীয় সৈনিক, ঠিক আছে, 40% তো নিজের সৈনিক তো আছে, ওরা তো নিয়ে এসেছিল। ওকে পাঠিয়ে দেয় কোথায়? দ্বিতীয় বাহাদুর শাহকে, বুড়া লোককে পাঠিয়ে দেয় মায়ানমারে। আর ওর চোখের সামনে একদম কাকে? ওই দুই ছেলেকে ঠাই ঠাই করে গুলি করে দেয়। ছিল একটা ছিল, বুঝতে পারলি? এই যে দ্বিতীয় বাহাদুর শাহকে দুটো লোক ক্যাপচার করেছিল, কে কে বলতো? একটা হচ্ছে জন নিকেলসন আর হার্ডসন। দিল্লিকে ক্যাপচার করে, পুরো দিল্লিটাকে। দেখ ম্যান কেন্দ্র কোথায়? ম্যান এরা এই যে এই জিনিসটা ভালো করে বুঝ, এদেরকে সব কন্ট্রোল করছে কে? এ এখনো এখনো আমাদের কন্ট্রোল করছে কে? তো এরা মাইন্ড লাগালো আমাকে, যেখানে কন্ট্রোল, যেখান থেকে কন্ট্রোল হয় সেখানে আমাকে ক্যাপচার করতে হবে। সবাই এসে ঘেরে গেল, দিল্লিকে ক্যাপচার করলো কে? জন নিকলসন আর হার্ডসন ক্যাপচার করে নেয় দিল্লি। একে বাহাদুর শাহকে ধরলো, মানে বলে না যে ধরলে গাছটা এরকম আছে, পুরো যদি শিকড়টা কেটে দিস কিনা তো সব শেষ হয়ে যাবে। শিকড়টাকে কাটছে ইংরেজিরা। ও চালাক প্রচুর, তো মারগুলো খুব চালাক, এমনি এমনি ভাব শাসন করেছে 200 বছর। এরা কি করে? দিল্লি ক্যাপচার করে বাহাদুর শাহকে কোথায় পাঠিয়ে দেয়? মায়ানমারে পাঠিয়ে দেয়, আর ওর দুই ছেলেকে করে দেয়। কানপুরে কি করে? 6 ডিসেম্বর 1857 সালে কলিন ক্রামবেল সব ডিস্ট্রয় করে দেয়, মানে পুরো ভাঙচুর করে পুরো ধ্বংস করে দেয়। এবং 1859 সালে নেপালে পাঠিয়ে দেয় কাকে? নানা সাহেব। চল বেটা এখান থেকে, ভাগ এখান থেকে, তোরা বেশি করছিস। হোক বন্ধু, উনি এখানে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, মানে দেখ ওদের প্ল্যানটা দেখ। ইংরেজরা আর কেন এরা ব্যর্থতা হয়েছিল কিনা এটা আমি বলছি। ঝাঁসিতে কি করে তোর 17 জুন 1885 খ্রিস্টাব্দে হাইরোস নীতিতে ঝাঁসি যে যুদ্ধ ঘটে এবং রানীর যুদ্ধক্ষেত্রে প্রাণ যায়, ভাবতে পারছিস? ও কিন্তু থামি, আমি প্রথমে বললাম ঝাঁসি রানী লক্ষ্মীবাই এমন এমন নাম করা না, ও লাস্ট পর্যন্ত যুদ্ধ করে গেছে এবং যুদ্ধ ক্ষেত্রে ওর প্রাণ গেছে, চাকু ঢুকিয়ে দিয়েছে পুরো। ওর রক্ত মাখা ভারতে এখন পুরো জলজল করছে। ব্যাপারটা ঝাঁসির রানী লক্ষ্মীবাই এমন এমনি নাম করা না। বিহারের আরা যে খানোয়ার সিং ছিল, কে ছিল? টিল্লু সিং না, খানোয়ার সিং। খানোয়ার সিং লুকিয়ে যায় এবং ইংরেজদের কাছে ধরা, মানে খানোয়ার সিং এমন একটা মাল ছিল কিনা, ও না 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 ওই মালটা বিহারের, ঠিক আছে? তো ও লুকিয়ে গেছিল, পালিয়ে গেছিল এবং ও ইংরেজদের হাতে ধরাই পড়েনি। ইংরেজরা খুঁজছিল বেটা কোথায় আছে, কিন্তু ও তো ধরাই পড়েনি, বুঝতে পারলি? হ্যাঁ, ও লুকিয়ে গেলে নিজের অস্তিত্ব বিলীন করে দিল, বুঝতে পারলি? ও ধরাই পড়েনি। তারপরে কানপুর থেকে নানা সাহেব, আর এই যে তারপরে সেকেন্ড হচ্ছে ঝাঁসিতে যুদ্ধ করেছিল না, তার 1959 খ্রিস্টাব্দের ফাঁসি হয়। লখনৌ থেকে ব্রিটিশ কাদের কলিঙ্গ ক্রামবেল যায় এবং বেগম হজরত মহলকে পাঠিয়ে দেয় কোথায়? নেপালে পাঠিয়ে দেয়, বুঝতে পারলি? আর ভাগপাত লাস্টে বললাম না, ভাগপাত লাস্টে ও একাই ছিল, ভাগপাত ছিল না। ভাগপাত এর কি হয় যে দানলবে একে গুলি করে দেয়, মানে এরা দেখ ইংরেজরা কোনো কিছু ভাবে না, ঠাই ঠাই করে মানে মারতে, নিজেকে বাঁচাতে কাউকে বুঝে না কোথায় কি হচ্ছে না হচ্ছে, পুরো শেষ শেষ, ঠিক আছে? এবার যে ইম্পর্টেন্ট জিনিসটা বলতে যাচ্ছি ভালো করে তারা বুঝবি কিন্তু, হ্যাঁ, এত বড় বিদ্রোহ, এত বড় সবাই মিলে তখন, মানে আমাদের যে বিদ্রোহটা হলো সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, এলাকা এলাকা হচ্ছিল, কিন্তু এই যে বিদ্রোহটা এতখানি এলাকা জুড়ে হলো তবু কেন হেরে গেল? কারণটা কি? জীবনটা শিক্ষা দেওয়া উচিত আমাদেরকে। এত কিছু হয়ে যাওয়ার পরও কেন হারে গেল? তো সব থেকে মেন পয়েন্ট হচ্ছে কি, মহাবিদ্রোহ হেরে যাওয়ার ব্যর্থতার মেন একটা খুঁটি হচ্ছে কি, তোর যোজনা বা পরিকল্পনার অভাব বা প্ল্যানিং এর অভাব। জীবনে যে কিছু কাজ করবি কিনা আগে প্ল্যানিং করবি যে আমি এটা থেকে এটা করবো, এটা থেকে এটা হবে, এটা থেকে ওটা হবে। প্ল্যানিং না করলে সাকসেস আসবে না কোনোদিন, প্ল্যানিং করতে হবে। সেটাই ভুল করেছিল তখন এই ইনস্টিটিউটের লোকগুলো, দিল্লি বেরেলি বিনা প্ল্যানিং করে যুদ্ধ করতে চল। আরে ভাই তোর কাছে অস্ত্র শস্ত্র আছে কিনা, খাবার দাবার আছে কিনা, সবকিছু মজুদ আছে তো কিনা দেখতে হবে তো, কতদিন চলবে না চলবে এটা তো দেখতে হবে তো, এগুলো দেখে নি।
হ্যাঁ, এত জোশ উঠেছিল ভাই, তোর কাছে অত চাচ্ছে মানছি, তুই বিনা প্ল্যানিং এ চলে যাবি। প্ল্যানিং লাগবে, যোজনা লাগবে। বিনা প্ল্যানিং করতে কোথাও কিছু করবি না। আগে প্ল্যানিং করবি, জীবনে যা কিছু করতে হয় প্ল্যানিং কর আগে, তারপর কিছু। এই প্ল্যানিং এর কারণে ওরা আজকে এরকম অবস্থা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, নেতৃত্বের অভাব। দেখ, আমি প্রথমে বললাম যে বাহাদুর শাহ নেতৃত্ব ছিল, কিন্তু কড়া নেতৃত্ব, মানে এমন, বললাম না, যে কোনো একজনকে লিডার হতে হবে। লিডার ছিল মানছি, কিন্তু সেরকম ভাবে লিডারটা ছিল না, সেরকম ভাবে নেতৃত্ব দিতে পারছিল না। এই তুই ওদিক থেকে যুদ্ধ কর, আমি এদিক থেকে করছি, তুই এদিক থেকে কর, আর এদিক থেকে ধর, এরকম নেতৃত্ব ছিল না। নেতৃত্বের অভাব, মানে তোর ইম্পর্টেন্স, লিডার্স এর অভাব ছিল। সবাই একসাথে যুদ্ধ করছে ভাই, একজন তো কেউ তো সামলাবে, কেউ তো প্ল্যানিং করে জিনিসটাকে নেতৃত্ব দিবে নাকি। নেতৃত্বের অভাব ছিল তখন, ওরা ভালো করে নেতৃত্ব দিতে পারেনি। বুঝতে ব্যাপারটা? এই মহাবিদ্রোহ হেরে যাওয়ার কারণ হচ্ছে নেতৃত্বের অভাব। 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে। তারপরে বলছে একটা দুটো জিনিস মেন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নেতৃত্ব, একটা কি বললাম, প্ল্যানিং। নেতৃত্ব একটা, তো যদি পরীক্ষা আছে বইয়ে না থাকলেও এই 2টা পয়েন্ট টিপি আর লিখবি, ঠিক আছে। নেতৃত্বের অভাব, আর তোর যোজনা বা পরিকল্পনার অভাব, প্ল্যানিং এর অভাব, ঠিক আছে। কেন হয়েছিল বলে তুমি 4টা লাইন পারবি আরামসে, ঠিক আছে। একজন বলছিল, ইংরেজি বলছিল, ঠিক আছে, ইংরেজি বলছিল, যে ওই বলছে যে হেনরি লরেন্স লিখেছেন যে এই, ও লিখেছে একটা পেপারে, এই সৈন্যদের মধ্যে, মানে মহাবিদ্রোহের পর লিখেছে, এই সৈন্যদের মধ্যে যদি একজন লিডার থাকতো, এই সৈন্যদের মধ্যে যদি একজন লিডার থাকতো, তাহলে আমাদের ভারত ছাড়তে হতো। একজন যদি যোগ্য লিডার থাকতো, তাহলে আমাদের 1857 সালে ভারত স্বাধীন হয়ে যেত, 1947 সালে হতো না। তখনই আমরা স্বাধীনতা পেয়ে যেতাম, তখনই আমাদের ভারত আরো 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 উন্নত হতো, আরো ডেভেলপ হতো। বুঝতে পারলি ব্যাপারটা? একমাত্র একটা যদি লিডার থাকতো, একটু প্ল্যানিং থাকতো, পুরো ইংরেজরা কতজন আছে রে ভারতের লোকের সাথে পারবে? কতজন মারবে ওরা? কতজন গুলি করে মারবে? পারবে না। প্ল্যানিং করতে হবে, তোর একটা নির্দিষ্ট ছক করতে হবে, যে কোনো জিনিসটাকে ব্লু প্রিন্ট করতে হবে, কি করব না করব, এগুলো সেগুলো না করতে নেমে যাবি। সমুদ্রে নামার আগে বা পুকুরে নামার আগে দেখতে হবে গভীরতা কতটা আছে ওখানে, না দেখে তুই যেতে পারিস না। তাই তো গিয়ে তো হাবুডুবু খাবি, ঠিক না? এমনি হাবুডুবু খাস না, খেয়েছিল তো। হ্যাঁ, এই যে এরা হাবুডুবু খাচ্ছিল, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, যে ভারতের কিছু কিছু মানুষ এখান থেকে দেখতে পাচ্ছি সেখানে পুরো সাদা, এই মালগুলো কেন যুদ্ধে যোগ দেয়নি? কেন? মানে এরা জেনেছিল কিন্তু যুদ্ধে যোগ দেয়নি। কিছু কিছু লোক ছিল, দেখ, পুরো ভারত, আমি বলছি যে পুরো ভারত মহাবিদ্রোহ করছিল, অ্যাকচুয়ালি পুরো ভারত কিন্তু করেনি। যারা রাজা ছিল, দেখ, এরা তো মেন রাজা ছিল, যারা জমিদার ছিল ওরা কি যুদ্ধ করতে যাবে? নিজের প্রাণ হারাতে যাবে? তো সামন্তবাদী স্বরূপ যারা লিডার, তাদের মনে করেছিল রাজা জমিদার যেসব লিডার ছিল কিনা, ওরা কিন্তু যুদ্ধে যোগ দেয়নি। যারা বড় লোক, তখনও বড় লোক ছিল, ঠিক কিনা, যারা বড় লোক রাজা জমিদার, ওরা কি যুদ্ধে যোগ দিবে? কিন্তু আমার মনে হয় যে ওরা যদি যুদ্ধে যোগ দিত, তো আজকে এই পরিস্থিতি হতো না, তখনই তো স্বাধীন হতো 1857 সালে। রাজারা কে যায়, যে করছে করছে, যেরকম এখন এখন আমরা বলি যদি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়ে যায়, ঠিক আছে, বাই চান্স, আল্লাহ না করে হোক, ঠিক আছে, সবাই যাতে ঠিকঠাক থাকুক, ভালো করে থাকুক, যদি বাই চান্স হয়ে যায়, আমরা কি যুদ্ধ করতে যাবো? প্রাণ যাবে কার? আর্মি, ঠিক আছে। যদি আরো এক্সট্রিম লেভেলে পৌঁছে যায়, তারপরে যাবে এনসিসি, তারপরে আরো যাবে, তারপরে আমরা যাবো। কিন্তু যারা বড় লোক কিনা, যাদের মনের ভিতরে ক্ষোভ আছে, যাদের মনের ভিতরে তোর যাদের রক্তে গরম আছে, তারা যাবে যুদ্ধ। আমাদের মতো ছেলে যাবে যুদ্ধ করতে আগে। আমি যাবো লড়তে পাকিস্তানের বিরুদ্ধে, আমি যাবো, সত্যি আমি যাবো, সত্যি আমি যাবো পাকিস্তানের বিরুদ্ধে, আমি যাবো প্রথমে লড়তে। তো আমাদের খুন গরম আছে, বুঝতে পারলি, পুরো খলখল করছে খুন। হ্যাঁ, ওরা তো আগে করবে, এটা মানছি, ওরা তো ওই জন্য তো এত আমরা ট্যাক্স দিচ্ছি কেন?
আমরা যতগুলো জিনিসপত্র কিনছি সব থেকে ট্যাক্স দিচ্ছি, ঠিক না? সব এই যে যত ভারতে যে ইনকাম হচ্ছে সব থেকে কোথায় বেশি খরচা হচ্ছে বলতো? ডিফেন্সে। ডিফেন্স 3 প্রকার বলছিলাম না? নেভি, আর্মি আর এয়ারফোর্স, ঠিক আছে? তো এগুলোতে বেশি খরচা হচ্ছে, তো কাজে লাগছে না, আমাদের পুরো ভারতকে সুরক্ষিত করে রাখছে না, বুঝতে পারলে ব্যাপারটা? তো এই যে দেশীয় যে রাজাগুলো ছিল এরা কিন্তু যুদ্ধে যোগদান করেনি, এই জন্যই তোর হয়েছিল। আর ইংরেজরা এই যে যুদ্ধটাকে দমন করতে কেন পেরেছিল বলতো? এই বেটাদের ট্রেন ছিল, ওই যে ওখানে যুদ্ধ হচ্ছে, তো এই ট্রেনে যা 200 লোক যা, ওখানে ওদেরকে 3-4 লোককে গুলি মারে দেয়, ব্যাস যা হবে দেখা যাবে। তারপর টেলিগ্রাফ ব্যবস্থা ছিল, তখন কিন্তু টেলিগ্রাফ ব্যবস্থা আবিষ্কার হয়েছিল। টেলিগ্রাফে করলো ব্যাস ওখানে চলে এলো খবর, সঙ্গে সঙ্গে খবর চলে এলো, বুঝলে ব্যাপারটা? আর আমাদের খবর টেকনোলজি, নাকি টেকনোলজি। হ্যাঁ ওটাই তো বলছি, ট্রেন ছিল, টেকনোলজি ছিল, কিন্তু ভারতীয়দের কাছে তো টেকনোলজি ছিল না, ছিল কি? ডাক ডাক ব্যবস্থা ছিল, রেল ছিল, ঠিক আছে? বুঝতে পারছি তো ব্যাপারটা? এসবের জন্য ভারতে 1857 সালে যুদ্ধটা, খুব দুঃখের সহিত বলছি যে যুদ্ধটা সেরকম ভাবে সাকসেসফুল হতে পারেনি, তাহলে এই দিনটাতেই সাকসেসফুল হয়ে যেত, ঠিক আছে? তো কিছু কিছু আবার দেশীয় রাজা কিছু নিশ্চুপ ছিল, ঠিক আছে? ওই সময় কিছু কিছু হারামি রাজা ছিল, আমি বলছি গাল দিয়ে বলছি কেন, ওরা কিনা এই দেশে যা হচ্ছে হোক, আমার কি, আমি নিজে ইনকাম করছি, বিন্দাস করে টাকা পয়সা খাচ্ছি, গরিবদের চুষে খাচ্ছি, ব্যাস হলো। দেশীয় রাজারা নিশ্চুপ ছিল, চুপচাপ, নিউট্রাল, ঠিক আছে? যেরকম সাউথ ইন্ডিয়াতে কিছু দেখতে পাচ্ছিস এখানে ফাঁকা না, এখানে কিছু দেখতে পাচ্ছিস, এই বেটারা কি করছিল এখানে, কি করছিল এরা, হ্যাঁ? তো ওই যে ওরা নিশ্চুপ ছিল, কি বলবো আর বল। যাই হোক, তাহলে আজকে মহাবিদ্রোহটা তোরা আশা করি বুঝতে পেরেছিস, হ্যাঁ? ঠিক আছে, চল। মা